হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব তোমাদের জীবন বিজ্ঞানের 3 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে আমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখানে আমরা বংশগতি সম্পর্কে পড়ব, কিভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে মানে জন্তু থেকে কিভাবে অপত্য জন্তুতে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় এবং সেই সঞ্চারিত বৈশিষ্ট্যের মধ্যে কিরকম ভেদ থাকে, মানে কিরকম চেঞ্জ আসে এবং সেই চেঞ্জগুলো কিসের জন্য আসে সেটাও দেখব। এবং এই যে চেঞ্জের সময় যে একটা সাধারণ মানুষ আর একটা আক্রান্ত মানুষ তাদের যদি বিবাহ হয় তাহলে তাদের কিরকম রোগ হতে পারে, কোনটা জিনগত রোগ কোনটা বংশগত, সবই তো একই। জিনগত বংশগত যদি বলি তো তার মধ্যে ক্রোমোজোমাল আছে, মিউটেশন ঘটিত আছে, সেগুলো সবগুলো সম্পর্কে আলোচনা করতে হবে আস্তে আস্তে। এবং আমরা যদি প্রথম চ্যাপ্টার দিকে আসি, মানে প্রথম যেটা আমরা পড়বো সেটাই যদি আমরা ইন্ট্রোতে আসি, তাহলে আমাদের কি কি বলতে হবে। প্রথম হচ্ছে বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ, তার মধ্যে বংশগতি আর প্রকরণ সম্পর্কে আমরা জানবো। তো বংশগতি কি? বংশগতি হচ্ছে সেটাই যেটা জনিত্রী জন্তু থেকে অপত্য জন্তুতে সঞ্চারিত হয়। আমরা তো জনন পড়েছি, জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের যে বৈশিষ্ট্য সঞ্চারণ সেটাই হচ্ছে বংশগতি। তার বইতে সংজ্ঞা আছে, সেটা আলাদা ব্যাপার, সেভাবে পড়ে নিতে হবে। কিন্তু আমাদের মেন বৈশিষ্ট্য কি বা মেন আমাদের ফান্ডাটা কি এখানে, যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বৈশিষ্ট্যগুলো যাবে। এবার এই বৈশিষ্ট্যগুলো যখনই যাবে তখন কি সব বৈশিষ্ট্যই যাবে, মানে পুরো বাবা মায়ের মতো দেখতে একদম সেম টু সেম চলে আসবে? সম্ভব নয়। একদম যৌন জননে তো সম্ভবই নয়, হয় না। কারণ আমরা এটাও জানি যে একই রকম দেখতে বা যমজ ছেলে মেয়ের বা যমজ দুটো ছেলের মধ্যেও কিছু বৈশিষ্ট্যের চেঞ্জ থাকে, কারণ এটা স্বাভাবিক ব্যাপার, চেঞ্জ তো থাকবেই। আর সেই চেঞ্জটা কিসের জন্য আসে মনে করে বলো, চেঞ্জটা কিসের জন্য আসছে মনে করে দেখো তো। পুনঃসংযুক্তি, সংযুক্তি কার? মিওসিসের। যখন মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশাতে আমাদের ক্রসিং ওভার হচ্ছিল, সেই ক্রসিং ওভার এই যে অংশটা তৈরি হচ্ছিল এটাকে কি বলা হয়েছিল? কায়াজমা। এবং এখানে কি হচ্ছিল, একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমে তাদের যে জিনগত পদার্থ, সেই জিনগত পদার্থের কি হচ্ছিল? আদান প্রদান হচ্ছিল। এই আদান প্রদানের জন্যই এটাকে আমরা কি বলেছিলাম, যে এখানে আমাদের ভেরিয়েশন বা চেঞ্জ আসে। এবং মিওসিসের কোন প্রক্রিয়া আসে? এটা হচ্ছে এই প্যাকাইটিন উপদশায় যে কায়াজমা গঠিত হয় তার জন্য আসে। এবং আমাদের এখানে যে বংশগতির যে পুনঃসংযুক্তি সেটাই মিওসিসের। মিওসিস কোথায়? সেই কায়াজমাতে যেটা ঘটে তার কথাই বলা হচ্ছে। তাহলে আমরা 3 নম্বর চ্যাপ্টারের আগে কেন 2 নম্বর চ্যাপ্টার পড়েছি সেটা তো বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি তো একটা সিকোয়েন্সের চ্যাপ্টারগুলো থাকে, এই নয় যে 3 নম্বর আগে করলাম 2 নম্বর পরে করলাম, এরকম হয় না জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, কারণ কিছু সিকোয়েন্স আমাদের পড়ে আসতে হয়। এবার আমাদের ভেদ বা প্রকরণ কি আমি এটা বলার চেষ্টা করছি। বাবা মা আছে, তাদের বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বা অপত্যতে আসছে, খুব ভালো কথা। কিন্তু কি সেম টু সেম আসে? মানে বাবার মতো দেখতে একদম, বাবা যদি পুরো একদম ফর্সা, ছেলে একদম পুরো ফর্সা, সব আমি মেনে নিচ্ছি, সব রকমই হচ্ছে, কিন্তু কিছু তো তাদের মধ্যে চেঞ্জ আসে, কিছু তো চেঞ্জ আসে। সেই চেঞ্জটাকে আমরা কি বলি? ভেদ বা প্রকরণ বলি। সেই চেঞ্জটাকে আমি কি বলি? ভেদ বা প্রকরণ বলি। বা আমি যদি বলি এটাকে কি বলা হয়? ভেরিয়েশন। আর এই ভেরিয়েশনটা কিসের জন্য আসছে? এই মিওসিসের যে কায়াজমা অঞ্চলে যে পুনঃসংযুক্তি হচ্ছে, ইন্টারলোকেশন হচ্ছে, তার জন্য আসছে। ঠিক আছে। আরেকটা কথা, এই যে পুনঃসংযুক্তি যখন হচ্ছে, প্রকরণ ভেদ গঠিত হচ্ছে, এখানে অনেক সময় খারাপ কিছু ঘটে যায়। খারাপ কিছু বলতে কি, ধরো একটা সুস্থ স্বাভাবিক পিতামাতার সন্তান সুস্থ হলো না, তাহলে এখানে কি হচ্ছে? মিউটেশন হচ্ছে। মিউটেশন আমরা কাকে বলবো? মিউটেশন আচ্ছা, মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে আমি লিখে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারে না আসলে অন্য চ্যাপ্টারে আসতে পারে। হুগো দা ভ্রিস। তাহলে মিউটেশন মানে কি? জীবদের হঠাৎ আকস্মিক পরিবর্তন। দেখো, বিবর্তন ভেরিয়েশন সময় লাগে, আস্তে আস্তে হয়, কিন্তু মিউটেশন আকস্মিক পরিবর্তন হয়। আর এই মিউটেশন গুলো কিসের জন্য হয়? আমাদের যে বেস পেয়ার ছিল, এই যে বেস পেয়ার ছিল ডিএনএ বেস পেয়ার, কি ছিল?
অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। তো এদের কি হয়, ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে এদের তো তিনটে করে একটা কোড হয়, সেই কোডের কি হয়, ইন্টারচেঞ্জ হয়ে যায়। ধরে এই ইউজি ছিল, ইউটা উঠে গিয়ে সিজি হয়ে গেল, তাহলে পুরো কোডটাই চেঞ্জ হয়ে গেল। যখনই কোডটা চেঞ্জ হয়ে গেল তখন এদের কি হচ্ছে, তখন এদের যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনটা অন্যদিকে চলে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে। তার এবার এদের কিছু প্রক্রিয়া আছে, ডিলিশন, ডুপ্লিকেশন মানে কি ডবল হয়ে যাচ্ছে বা পুরো একদম সেম টু সেম। ডিলিশন মানে কি এখান থেকে এটা চলে যাচ্ছে, এটা ছিল ব্যাস ধাঁ, এর গল্পই আর নেই। এই সব কিছু আমরা তো সবই পড়ছি, বুঝছি কি করে কি হচ্ছে না হচ্ছে, মিয়োসিসের জন্য কিভাবে চেঞ্জ আসছে। এবার আমি যদি বলি যে বংশগতিতে প্রথম মানে বংশগতি ধারণার বা বংশগতির প্রবর্তক আমরা কাকে বলবো, ফাদার অফ হেরিডিটি আমরা কাকে বলবো, গ্রেগর জোহান মেন্ডেলকে। কাকে বলবো, গ্রেগর জোহান মেন্ডেল। তো মেন্ডেল কি একজন সায়েন্টিস্ট ছিল, বিজ্ঞানী ছিল, না জীববিদ্যা, পদার্থবিদ্যা বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? কিছুই করেনি। উনি একজন ধর্মযাজক ছিলেন, অস্ট্রিয়ার ধর্মযাজক, আর কিছুই নয়। কিন্তু ওনার মনে হয়েছে যে আমি কিছু করব বংশগতি নিয়ে, তো ভাবা যা তাই কাজ তিনি শুরু করে দিল, এক সংকর জনন, দ্বিসংকর জনন। তার ফলে তিনি সূত্রও দিলেন, পৃথকী ভবনের সূত্র, স্বাধীন সঞ্চরণের সূত্র। এই জিনিসগুলো আমাদের বুঝতে গেলে, এই চ্যাপ্টারটার মধ্যে ঢুকতে গেলেই আমাদের কিছু জিনিস জানতে হবে। বৈশিষ্ট্য, অ্যালিল, লোকাস, এক সংকর জনন, দ্বিসংকর জনন, সমসংকর, বিষম সংকর, বিশুদ্ধ জীব, সংকর জীব, জনিত্রজনু, অপত্যজনু, প্রকট, প্রচ্ছন্ন, ফিনোটাইপ ও জিনোটাইপ। এইগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? তো আমরা জানবো এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। তো জেনে নিই এগুলো সম্পর্কে। প্রথমে যদি আসছি এটা যে বংশগতি, কি আসছে, বংশগতি, খুব ভালো কথা। তো বংশগতির মধ্যে আমাদের কি কি টার্ম পড়তে হবে, যে টার্মগুলো পড়লে আমাদের পরীক্ষার সময় বা আমাদের পড়ার সময় আর কোনো অসুবিধা হবে না। আমরা সবসময় কি সংজ্ঞা মুখস্থ করতে যাই, বইটা ভালো করে পড়তে চাই, কিন্তু বইয়ের যে টার্মগুলো আছে সেগুলো যদি আমি না জানি, না বুঝি, তাহলে কিন্তু আমাকে পড়াটা খুব একটা ভালো এফেক্টিভ পড়া হবে না। তাই আমাদের আগে এইগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। তো ফার্স্ট কি আছে, বৈশিষ্ট্য। কি আছে, বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যর মধ্যে কি ধরবো, বিপরীত বৈশিষ্ট্য। যখন আমি কোনো কিছু সংকরণ ঘটাবো, ধরো আমি বলছি যে গাছটা বেঁটে, আরেকটা গাছ কি লম্বা, এটা একটা বৈশিষ্ট্য, এটাও একটা বৈশিষ্ট্য। অ্যালিল, এবার এই বেঁটে আর লম্বাটাকে আমি যদি ডিনোট করি কিছু দিয়ে, ধরো বেঁটেটাকে আমি টি, লম্বাটা হচ্ছে বড় হাতের টি, লম্বা বেঁটে, তাহলে আমি সেটাকে কি বলবো, অ্যালিল বলবো। সেটাকে কি বলবো, আমি অ্যালিল বলবো। তাহলে এই বৈশিষ্ট্য আর অ্যালিল আমরা বুঝতে পেরেছি, বৈশিষ্ট্য আর অ্যালিল কিন্তু আমরা ভালো করে বুঝতে পেরেছি। নেক্সট আমরা কিসে আসবো, লোকাসে আসবো। লোকাসটা আমাদের ভালো করে বুঝতে হবে, লোকাস আর কিছুই নয়। লোকাস আমি পড়িয়েছিলাম আগের চ্যাপ্টার, যে একটা ক্রোমোজোমে, ধরো আমি একটা ক্রোমোজোম আঁকছি, এই একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের কি সব অংশেই জিন থাকে না, স্বাভাবিক সব অংশে জিন থাকা উচিতও না, আর থাকেও না। তো সেই দিক থেকে এই ক্রোমোজোমের নির্দিষ্ট একটা অংশ আছে, সেই নির্দিষ্ট অংশে যেখানে জিন অবস্থান করে, মানে ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশ যেখানে আমাদের জিনগুলো অবস্থান করছে, সেইটাকে আমরা কি বলবো, লোকাস। সেটাকে আমরা কি বলবো, লোকাস। লোকাস কি তাহলে, ক্রোমোজোমের নির্দিষ্ট অংশে জিন অবস্থান করে, সেটাকে আমরা কি বলবো, বা সেই অংশটাকে আমরা কি বলবো, লোকাস বলবো। খুব ভালো কথা, লোকাস আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা কি চলে আসবো, এক সংকর ও দ্বিসংকর। কিসে চলে আসছি, এক সংকর ও দ্বিসংকর। এক সংকর মানে কি, সংকরায়ন ঘটাবো তো অবশ্যই, সংকরায়ন তো আমাকে ঘটাতে হবে। সংকরায়ন মানে সবাই জানে হাইব্রিডাইজেশন, দুটো বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে
সংকরায়ন ঘটিয়ে নতুন বৈশিষ্ট্য তৈরি করা। ভালো কথা। তো এক সংকর জনন কি? আমি যদি লম্বা আর বেটে নিই, লম্বা একটা গাছের একটা বৈশিষ্ট্য নিচ্ছি, একটার বিপরীত, একটা লম্বা একটা বেটে, একটা বৈশিষ্ট্য। তো যে গাছটার দৈর্ঘ্যটা তো বৈশিষ্ট্য, এখানে কি দৈর্ঘ্যটা তো বৈশিষ্ট্য। এবার দৈর্ঘ্যের মধ্যে কে কে আসছে? লম্বা আর বেটে। তো এই লম্বার বেটের মধ্যে যদি আমি ক্রস করি, সেই লম্বার বেটের মধ্যে যদি আমি ক্রস করি, তাহলে আমি সেটাকে কি বলবো? এক সংকর জনন বলবো। তাহলে আমি সেটাকে কি বলবো? এক সংকর জনন। লম্বার বেটের মধ্যে যদি জনন ঘটানো হয় কি হবে? লম্বা টি টি, বেটে টি টি, এক সংকর জনন। খুব ভালো কথা। এবার বলছে দ্বিসংকর জনন। তাহলে একটা বৈশিষ্ট্য আমার ছিল দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্যের সাথে কিছু অ্যাড করে দিলাম, যে গাছটার যে বীজ তার কালার কেমন, গাছের বীজের কালার কেমন, বা আমি বলতে পারি বীজটা কেমন, গোলাকার না কুঞ্চিত। কিছু বীজ তো কুঞ্চিত হয়ে যায়, মটর গাছের কিছু বীজ তো কুঞ্চিত হয়ে যায়। মেন্ডেল তো বেসিক্যালি মটর গাছ নিয়েই সব কাজ করেছিল, তো আমাকে মটর গাছ দিয়েই বলতে হবে। তাহলে আমি একটা পেয়েছি লম্বা বেটে, আরেকটা আমি যদি বৈশিষ্ট্যের দিকে যাই, সেটা আমি কি পাবো? সেটা আমি যেটা পাবো সেটা হলো যে বীজের আকার। তাহলে এটা 2 নম্বর বৈশিষ্ট্য, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। বীজের আকার। তাহলে বীজের আকার কি কি আছে? এই আরকে আমরা কি বলবো? রাউন্ড থেকে কি গোল। কেন এইগুলোকে গোল কেন কি সেগুলো আমি আসছি, আরো 2-3টে জিনিস তো আছে, সেগুলো বোঝালে বুঝতে পেরে যাবে। রাউন্ড, আর এর সাথে যদি আমি আর এটা কি? কুঞ্চিত মানে কুঁচকে গেছে, মানে বীজগুলো কুঞ্চিত হয়ে গেছে। তাহলে এই একটা বৈশিষ্ট্য, এদের যদি সংকরায়ন ঘটানো হয় কিভাবে? টি টি আর গুণ টি টি আর। এদের যদি আমি সংকরায়ন ঘটাই, দুটো বিপরীত বৈশিষ্ট্যে যদি সংকরায়ন ঘটাই, তখন আমি তাকে কি বলবো? তখন আমি তাকে বলবো দ্বিসংকর জনন। কি বলবো? দ্বিসংকর জনন বলবো। তাহলে এক সংকর জনন কি, দ্বিসংকর জনন কি বোঝা যাচ্ছে? এগুলোতে প্রচুর অঙ্ক আসবে, প্রচুর কোশ্চেন আসবে, সে তো আমরা আগে মানে পরবর্তীতে পড়বো, কিন্তু আগে আমাদের বেসিকটা জানতে হবে। বেসিক না ক্লিয়ার করলে কিন্তু কিছু মানে এই চ্যাপ্টার বিশেষ করে কিছু বোঝা যাবে না। নেক্সট তাহলে কি আসছে? নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সমসংকর আর বিষম সংকর। সমসংকর আর বিষম সংকর মানে কি? হোমোজিনিয়াস আর হেটারোজিনিয়াস। আমরা সেই মিশ্রণ পড়েছিলাম, হোমোজিনিয়াস মিশ্রণ, দ্রবণে হেটারোজিনিয়াস মিশ্রণ। তো এটাকে কি বলবো আমরা? যেহেতু আমরা হেরিডিটি পড়ছি, তাহলে হোমোজাইগাস হেটারোজাইগাস। কি বলবো? হোমোজাইগাস হেটারোজাইগাস, হোমোজাইগাস হেটারোজাইগাস। তাহলে হোমোজাইগাস, এই যে এক সমসংকরকে কি বলবো? হোমোজাইগাস। বিষম সংকরকে কি বলবো? হেটারোজাইগাস। এটা আমরা এবার বোঝার চেষ্টা করি। আমি কিছু লিখছি, দেখো টি টি লম্বা, আবার 2 নম্বর টি টি বেটে। তাহলে লম্বা বেটে সব দেখো একই আছে, মানে কোনো সংকর কি কিছু এসছে এখানে? কোনো সংকর আসেনি তো। তাহলে এটা কি একদম সমসংকর জীব, এদের মধ্যে কোনো খাদ নেই। এবার সংকর কথাটা কেন বলা হচ্ছে সেটা বলছি আমি। সমসংকর। এবার বিষম সংকরে কি চলে আসবে? বিষম সংকরে যেটা আসবে সেটা হচ্ছে এইটি। এটা বিষম সংকর। কারণ কি? দুটো বৈশিষ্ট্য মিলে আছে এবং সেটা কি? হেটারোজাইগাস। তো আমাদের হোমোজাইগাস হেটারোজাইগাস মানে বুঝতে হবে কি? আমি এক্সাম্পল দিচ্ছি। এ হোমোজাইগাস, এ বি হেটারোজাইগাস, বি হোমোজাইগাস, বি হোমোজাইগাস, সি হোমোজাইগাস, ডি হেটারোজাইগাস, এফ হেটারোজাইগাস, এফ হোমোজাইগাস। তাহলে কি একই রকম বৈশিষ্ট্য যদি থাকে সেটা কি হবে? হোমোজাইগাস। এবং একই রকমের অ্যালিল থাকতে হবে। অ্যালিল তো আমি বলেছিলাম, এদের একই অ্যালিল থাকলে কি হবে? হোমোজাইগাস।
আর বিপরীত অ্যালিল থাকলে কি হবে, হেটারোজাইগাস। ঠিক আছে, এবারে কি আসছি, বিশুদ্ধ জীব ও সংকর জীব। তো কিছুটা এর মধ্যে থেকে বলাই যায়। তো আমি আসছি বিশুদ্ধ জীব আর সংকর জীব। বিশুদ্ধ আর সংকর, বিশুদ্ধ সংকর। বিশুদ্ধের মধ্যে কি, হ্যাঁ ও বিশুদ্ধই হবে, কিরকম, নয় লম্বা হবে নয় বেটে হবে, মানে টি টি হবে না, একদম ছোট হাতের টি ছোট হাতের টি, নয় লম্বা নয় বেটে। কিন্তু কিন্তু সংকরে কি হবে, টি টি হয়ে যাবে। এটা হচ্ছে সংকর জীব, যে লম্বাও নয় বেটেও নয়, কিন্তু এখানে ডমিনেটিং পাওয়ারটা কিন্তু লম্বাই, কিন্তু জীবটা তো সংকর, সেটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আচ্ছা, জনিত্রী জনুটা, অপত্য জনু আর ফিনোটাইপ জিনোটাইপটা আমি একটু পরে বলছি। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আমি বলে দিই। প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কিছু জিনিস আমি লিখছি দেখো, টি 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 আর টি টি। তাহলে এটাকে কি বলবো আমরা, লম্বা। কিরকম লম্বা, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা। এটাকে আমরা কি বলবো, বেটে। কেমন বেটে, বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ বেটে। কিন্তু এটাকে আমি কি বলবো, সংকর লম্বা। কেন আমি সংকর লম্বা বলছি, আমি কেন বলতে পারছি না যে সংকর বেটে? কেন, এই টিটার কি কোনো মূল্য নেই? আছে, আছে, কিন্তু সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য কি, প্রকট আর প্রচ্ছন্ন। প্রকট কি, যে বৈশিষ্ট্য নিজে উপস্থাপন করে, নিজের বৈশিষ্ট্যটাকে জাহির করে, কিন্তু অন্য বিপরীত বৈশিষ্ট্যটাকে প্রকাশ পেতে বাধা দেয়, সেই প্রকট বৈশিষ্ট্য। এখানে কি, ও লম্বা, টিটা লম্বা, বড় হাতে টিটা লম্বাকে রিপ্রেজেন্ট করছে, তাই সেই লম্বাটাই প্রকট বৈশিষ্ট্য। তাই এই যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাকে আসতে প্রকাশ পেতে বাধা দিচ্ছে, সেই জন্য এটা কি হয়েছে, সংকর লম্বা হয়েছে। সংকর বেটে হবে না, কোনোদিন সংকর বেটে হবে না। আর আগের পয়েন্টটাই যদি আমি বলতে চাই, এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, কিন্তু এটা কি হচ্ছে, হেটারোজাইগাস, কারণ আলাদা অ্যালিল, বোঝাই যাচ্ছে। এবার আসছি জনিত্রী জনু, অপত্য জনু, ফিনোটাইপ ও জিনোটাইপ। আমি যদি সংকরায়ন ঘটাই, টিটি টিটি, একদম বিশুদ্ধ লম্বা আর একদম বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ পেটে, এদের যদি আমি সংকরায়ন ঘটাই, তাহলে আমি টি এখান থেকে কি পাবো, টি আর টি পাবো। তাহলে এটা কি, এটা ছিল জনিত্রী পিতামাতা, তাহলে এটা কি, জনিত্রী জনু ছিল। সেখান থেকে আমি কোথায় চলে এসেছি, অপত্য জনুতে চলে এসেছি। তাহলে জনুত্ব জনু আর অপত্য জনু, সরি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। লাস্ট হচ্ছে ফিনোটাইপ আর জিনোটাইপ। তো ফিনোটাইপ জিনোটাইপ বুঝতে গেলে আমাকে আগে চেকার বোর্ড বুঝতে হবে। আমি মুখে বলে দিতেই পারি ফিনোটাইপ মানে কি, যেটা বাহ্যিক বৈশিষ্ট্য, আর জিনোটাইপ মানে কি, যেটা ভেতরের বৈশিষ্ট্য। সেটা বোঝাতে গেলে আমাকে এক সংকটটা জাস্ট একটুখানি বলতে হবে, নাহলে ফিনোটাইপ জিনোটাইপ কিন্তু বুঝতে পারবেন না। তো আমি আগে বলি, আমি ধরো এটা সংকরায়ন ঘটাবো, এক সংকর জানানো এটা, তাহলে কি কি পাচ্ছি, টি আর টি পাচ্ছি। তো বিজ্ঞানী পুনেট একটা বোর্ড করেছিল, চেকার বোর্ড, যেটার সাহায্যে আমরা কি বের করতে পারবো, যে জিনোটাইপ আর ফিনোটাইপ বের করতে পারবো। আচ্ছা, এই চিহ্নটাকে বলা হবে পুরুষ চিহ্ন, আর এই চিহ্নটাকে বলা হবে স্ত্রী চিহ্ন। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমি অ্যাজ ইউজুয়াল ধরে নিচ্ছি এটা পুরুষ, আর এখানে মহিলা। খুব ভালো কথা, টি 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 আর টি, যেহেতু আমাদের দুটোই একটাই এসছে, তাহলে আমি বসিয়ে নিচ্ছি। তাহলে এই টি আর এই টি কি হচ্ছে, ভালো করে বোঝো। এখানে টি আর টি এস ওপরে আর পাশে,
একদম কাছাকাছি দুটো, যেখান থেকে আমি গুণ করে নিচ্ছি। এইটির নিচে কে আছে, মানে এই যে বক্সটা, এই বক্সের ওপরে কে আছে, টি আছে, টি, আর এই পাশে কি টি, তাহলে আমি আগে বড় হাতেরটা লিখি তারপর ছোট হাতের। নেক্সট যদি আমি এদিক থেকে ধরতে চাই, ওপরে টি আর এই টি আর এইটা টি টি। এইবার তো মজা, এবার বোঝা যাবে যে কি বৈশিষ্ট্য কিভাবে আসছে, কি বৈশিষ্ট্য কিভাবে আসছে। খুব ভালো কথা। তো এই টি আর টি, এটা কি, টি আর টি কটা আছে, পুরো একদম বিশুদ্ধ লম্বা কটা, বিশুদ্ধ লম্বা কটা আছে, টি আর টি একটা, 2। সংকর লম্বা কটা আছে, সংকর লম্বা কটা আছে এখানে, সংকর লম্বা কটা আছে, দুটো, তাহলে 1 1 2। আর বিশুদ্ধ বেটে কটা আছে, একটা। তাহলে কি দাঁড়ালো, যে এখানে কি দাঁড়ালো, এটা কি আমরা একদম বাইরে থেকে দেখছি যে এটা না, এটা আমরা কি করছি, ভিতর থেকে দেখছি যে কে লম্বা, কেমন লম্বা, এ একদম পিওর লম্বা, এই শঙ্কর লম্বা, এই বিশুদ্ধ বেটে আমরা একদম ভিতর থেকে দেখছি, একদম জিন লেভেল থেকে দেখছি, মনে রাখার জন্য বলছি, জিন লেভেল থেকে দেখছি, একদম ভিতর থেকে দেখছি, তাই এটাকে আমরা কি বলছি, জিনোটাইপ বলছি, জিনোটাইপ। তাহলে এক সংকর জননের কি হচ্ছে, জিনোটাইপ, জিনোটাইপ। অনুপাত কত, 1:2:1, 1:2:1, 1:2:1। 1টা কি বিশুদ্ধ লম্বা, 2টা কি সংকর লম্বা, 1টা কি বিশুদ্ধ বেটে। খুব ভালো কথা, এটা 1, ঠিক আছে, এটা কিন্তু 1। এবারে যদি আমি এর কি বের করতে চাই, ফিনোটাইপ বের করতে চাই। ফিনোটাইপ মানে কি বাবা, অত আমার দেখার দরকার নেই, কে শঙ্কর কে লম্বা কে বেটে, আমার অত জানার দরকার নেই। শঙ্করের গল্প শঙ্কর থাক, আমার অত জানার দরকার নেই। কিন্তু আমাকে কি জানতে হচ্ছে, ফিনোটাইপে। ফিনোটাইপ মানে কি, বাইরে থেকে যে ওই গাছটা লম্বা এই গাছটা মেটে, ও শঙ্কর লম্বা কি আমার জানার দরকার নেই। এটা কার ক্ষেত্রে, ফিনোটাইপ ক্ষেত্রে। তাহলে ফিনোটাইপ অনুপাত কি হবে, ফিনোটাইপ। তাহলে এখানে আমি যদি অ্যাজ ইউজুয়াল ধরিতে কি হচ্ছে, এইটাই লম্বা আর এটা বেটে, এটাও লম্বা এটাও লম্বা, তাহলে লম্বা কটা, লম্বা 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 লম্বা, 3টে লম্বা একটা বেটে। তাহলে আমাকে কি জানতে হচ্ছে, ফিনোটাইপে যে লম্বার বেটে, শঙ্করের কোনো গল্প নেই, শঙ্কর জীবের কোনো দরকার নেই। তাহলে কি হচ্ছে 3:1, যেখানে 3টা কি লম্বা, সে শঙ্কর লম্বা না বিশুদ্ধ লম্বা আমার দেখার দরকার নেই, 1টা কি বেটে, 1টা কি বেটে। এই যে টার্মগুলো সেগুলো আমাদের জানতে হবে। এবারে আমি দ্বিসংকর জনন এক সংকর জনন তো আরো ভালো করে পড়াতে হবে, তার আগে আমি কিছু ট্রিক্স বলে দিচ্ছি। কিছু জিনিস আমাদের বের করতে হয়, যে পরীক্ষায় বারবার আসে, মানে প্রতি বছরই আসছে এরকম একটা কোশ্চেন, সেটা আমি বলে দিচ্ছি আগে, তারপর না আমি আগে দ্বিসংকর জননটা বলে দিই, জাস্ট একটু ওভারভিউ করে দিই। যদি তোমাদের বলে যে দ্বিসংকর জননের ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে, দেখো এক সংকর আর দ্বিসংকরের মধ্যে কি পার্থক্য আছে বলো, এক সংকর আর দ্বিসংকরের মধ্যে কি পার্থক্য আছে, এখানে একটা বিপরীত বৈশিষ্ট্য, ওখানে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য। তাহলে কি আমি এই যে আছে এর সাথে আমি যদি 2 গুণ করে দিই, আমি যদি এর সাথে 2 গুণ করে দিই, তাহলে কি আমি এর দ্বিসংকরটা পেয়ে যাব। দ্বিসংকর জননের জিনোটাইপ 2 গুণ করলে কি আমি পেয়ে যাব 2:2 4:2 এরকম ভাবে হবে কি, দেখো হয় কি না। তাহলে আমি গুণ করে দিচ্ছি 2, তারপরে কি হচ্ছে 4, তারপরে কি হচ্ছে 1, তাহলে কত হলো 241। থেমে গেলে হবে, সিম্পল গুণটা করতে হবে। যদি নাও বুঝতে পারো আমি ফের বলে দিচ্ছি, ভালো করেই করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে না। দ্বিসংকর জনন ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত।
তাহলে এক সংকরের ফিনোটাইপ অনুপাত কত ছিল? 3:1। কত ছিল? 3:1 ছিল। তার সাথে গুণ কি করে দেবো? 2। আচ্ছা, আমি 2 গুণ কেন করব? 2 গুণ করলে কি লাভ হবে? 2 গুণ আমি করব না। একটা এক সংকর জনন, আরেকটা আরেক সংকর জনন, দুটো মিলিয়ে তো দ্বিসংকর জনন নাকি? এর সাথে 2 গুণ করে দিলে হবে? হবে না। আমি এই ভুলটা করে সবাই বলেই প্রথমে তোমাদের বলে দিলাম যে এই ভুলটা যাতে না হয়। তাহলে কি হচ্ছে? 3:1, 3:1। তাহলে সেখান থেকে কি দাঁড়াবে? 9:2। তারপরে কি হচ্ছে? 9:3:2। তারপরে আবার কি হবে? এই একের সাথে 3 হবে, 3:2, আর একের সাথে 1 হবে। তাহলে এইটা হচ্ছে দ্বিসংকর জননের ফিনোটাইপ। সবাই মুখস্থ করে 9:2, 3:2, 3:1, দরকার নেই। এক সংকর জনন থেকে গুণ করলেই আমি পেয়ে যাব। এটা কি? দ্বিসংকর এর ফিনোটাইপ অনুপাত। তারপর জিনোটাইপ অনুপাত আমি কিভাবে বের করব? 1:2:1 গুণ 1:2:1। তাহলে আমি গুণ করতে থাকি। গুণ করে কি কি আসবে? 1, তারপরে 2, 1, 2, 4, 2, 1, 2, 1। তাহলে কি হচ্ছে? 1:2:1, 2:4:2, 1:2:1। এতগুলো মনে রাখা সম্ভব হয় না। তা আমি গুণ করে নেবো। আমি মনে রাখবো কেন? আমি কেন মনে রাখার ঝামেলায় যাব? এক সংকর যদি আমি বের করতে পারি, তাহলে দ্বিসংকর জনন তো আমার কাছে বের করা খুবই সোজা। এবার যদি আমাদের চেকার বোর্ড দিয়ে করতে বলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি অ্যাজ ইউজুয়াল দেয় যে দ্বিসংকর জননের অনুপাতটি লেখো, তখন সোজা মাথা থেকে এক সংকর জনন বারবার 2বার গুণ করে দিলেই কাজ শেষ। জিনোটাইপ বললে জিনোটাইপ, ফিনোটাইপ বললে ফিনোটাইপ। এবার আরেকটা কোশ্চেন সব সময় আসছে পরীক্ষায় 1 নম্বরের জন্য, সেটা আমি করে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। পরীক্ষা দেয় মানে কি? আগের বছরই মনে দিয়েছিল বা তার আগের বছরে এরকম কোশ্চেন দেবে যে এ এ বি বি সি সি, এখান থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যাবে। এরকম কোশ্চেন সব সময় দেয়। আমাকে আগে জানতে হবে যে এদের মধ্যে হেটারোজাইগাস কারা। কারণ একটা সূত্র আছে 2n সূত্র। n সংখ্যাটা কি এখানে? সরি, এই হচ্ছে সূত্র। এই গ্যামেট বের করার সূত্র হচ্ছে এটাই। এখানে n সমান সমান কি? n সমান হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস, বা কি বলতে পারি আমি? এখান থেকে বলতে পারি যে কটা এখানে বিষম সংকর আছে বা কটা হেটারোজাইগাস আছে। কটা আছে? একটা আছে, দুটো আছে। 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর। কারণ এটা তো হোমোজাইগাস, এই বিটার তো দরকার নেই, হোমোজাইগাস। তাহলে n সমান সমান কি দাঁড়াচ্ছে এখানে? n সমান সমান 2 দাঁড়াচ্ছে। n সমান সমান 2 দাঁড়াচ্ছে। তাহলে 2 এর মাথায় 2 কত হবে? 4। তাহলে এখান থেকে 4 প্রকারের গ্যামেট বের হবে। 4 প্রকারের গ্যামেট পাওয়া যাবে। কয় প্রকারের গ্যামেট পাওয়া যাবে? 4 প্রকারের গ্যামেট পাওয়া যাবে। যদি কোশ্চেনটা এরকম না দিয়ে এরকম করতাম, এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই, এফ এফ, জি জি, একদম এরকম বড় যে গ্যামেট পাওয়া যাবে। এখানে আমাকে দেখতে হবে যে কটা আছে, দেখতে হবে কি আছে এখানে। হেটারোজাইগাস আছে কি?
হেটেরোজাইগাস কোনো হেটেরোজাইগাস আছে? সব তো হোমোজাইগাস, সবই তো একই রকমের। এই যে বৈশিষ্ট্যগুলো, এর মধ্যে কোনো আলাদা আছে? আলাদা আছে, আলাদা আছে, আলাদা আছে? কোনো আলাদা নেই, সব এক রকমের। যখন এক রকমের হবে তখন তো আমাদের কোনো দরকার নেই গ্যামেট বের করার, কোনো ঝামেলাই নেই। তাহলে এখানে 2-এর মাথায় কি হবে? 2-এর মাথায় কি হবে? 2-এর মাথায় কি হবে? শূন্য হবে, কোনো কিছুই নেই। তাহলে কি এখান থেকে এক প্রকারেরই গ্যামেট পাওয়া যাবে, এক প্রকার গ্যামেট পাওয়া যাবে, এর বেশি কিন্তু আর পাওয়া যাবেই না। কারণ এখানে তো কোনো হোমোজাইগাসই নেই, সরি হেটেরোজাইগাস নেই। হেটেরোজাইগাস থাকলে তবেই না আমি পাবো, আর এক প্রকারের গ্যামেট পাওয়া যাবে। এই যে 2-এর মাথায় শূন্য, তাহলে সেই এক প্রকারের যে গ্যামেটটা পাওয়া যাবে সেটা আমি কি করে প্রমাণ করব? এখান থেকে আমি প্রত্যেকটা থেকে কি নিচ্ছি? এ নিচ্ছি, এখান থেকে এ নিলাম, এখান থেকে বি নিচ্ছি, এখান থেকে সি নিচ্ছি, এখান থেকে ডি নিচ্ছি, এখান থেকে ই নিচ্ছি, এখান থেকে এফ নিচ্ছি, এখান থেকে জি নিচ্ছি। তাহলে এই যে আমরা একটা গ্যামেট তৈরি করলাম, তাহলে এখানে একটা গ্যামেট সিস্টেম তৈরি হয়েছে। এর বাদ বাকি যেগুলো পড়ে আছে এ বি সি ডি ই এফ জি, এই যে দুটো গ্যামেট একই রকম না, তাহলে গ্যামেটের তো চেঞ্জ নেই। তাহলে আমি তো প্রমাণও করে দিলাম যে একই রকমের গ্যামেট কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে, একই রকমের গ্যামেট উৎপন্ন হচ্ছে। বুঝতে পেরেছো সবাই?